আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ। আমরা প্রথম ক্লাসে মাত্রা পড়েছিলাম, ভৌত রাশির মাত্রা। তো আমরা আজকে পড়ব মাত্রা বিশ্লেষণ। তো প্রথমে হেডিং করে নেওয়া যাক মাত্রা বিশ্লেষণ। আমরা বিভিন্ন ভৌত রাশির মাত্রাকে বিশ্লেষণ করে বিভিন্ন রকম কাজও করতে পারি। সেই কি কি কাজ করতে পারি? আমরা সাধারণত তিন রকমের কাজ করতে পারি। তো সেই তিন রকমের কাজ কি কি কাজ বা কি কি কাজে মাত্রা বিশ্লেষণকে ব্যবহার করা যায় সেটা আমরা প্রথমে দেখব। তো প্রথম যেটা আমরা করব, 1 নম্বর, কোনো ভৌত রাশির মান, কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। ওকে, এটা কিভাবে করা হয়? কোনো একটা ভৌত রাশি আমরা নেব, আমরা কার্য নিয়ে নেব। সেই কার্য ভৌত রাশিটার একটা একক থেকে অন্য একটা এককে কিভাবে কনভার্ট করব, মানে সিজিএসএসআই আমরা একক জানি, সেটা থেকে একটা থেকে আরেকটা কীভাবে কনভার্ট করব সেটা আমরা দেখব। সো আমরা যদি কার্য ভৌত রাশি নিই, এই কার্য ভৌত রাশির সিজিএস ও এসআই একক কি কি আমাদেরকে সেটা আগে দেখে নিতে হবে। সিজিএস একক হচ্ছে আর্ক, আর এসআই একক হচ্ছে জুল, আর্ক আর জুল। তো এখন আমাদেরকে মাত্রা বিশ্লেষণ, মানে এই কার্যের মাত্রাটাকে ইউজ করব। আমরা কার্যের মাত্রাটাকে ইউজ করে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা কি করব, এই আর্ক আর জুলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। তা কার্যের মাত্রা আমরা আগে প্রথম ক্লাসে দেখেছি। সো কি সেটা ছিল এম এল বল ইন্টু সরণ ml স্কোয়ার T⁻²। এবার এটার সাহায্যে আমরা আর্ক আর জুলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চলেছি। ধরে নিচ্ছি সিজিএস পদ্ধতিতে ভর হচ্ছে m1, দৈর্ঘ্য হচ্ছে L1, আর সময় হচ্ছে T1। এসআই পদ্ধতিতে ভর হচ্ছে m2, দৈর্ঘ্য হচ্ছে L2, সময় হচ্ছে T2। এই এবার আমরা যদি এখন ভেবে নিই যে আমাদের তো জুল আর আর্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি 1 জুল সমান সমান n আর্ক, এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। ওকে, সো কার্যের মাত্রা অনুযায়ী জুল 1 ইন্টু m2 এসআই পদ্ধতিতে, যেহেতু L2 তার স্কোয়ার, যেহেতু L স্কোয়ার আছে মাত্রাতে, এবং T2 তার মাথায় -2 ইকুয়াল টু n ইন্টু m1 L1 তার স্কোয়ার T1 তার T⁻²। এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ইজিলি n এর মান বের করতে পারি। n ইকুয়াল টু কি আসছে না m2/m1 L2/L1 আর T2/T1 তার T⁻²। এটা আমরা পাচ্ছি। ওকে, সো এবার আমরা এই মানগুলো বসিয়ে দেবো। আমরা বলেছিলাম যে এসআই পদ্ধতিতে m2 হচ্ছে এসআই পদ্ধতিতে ভরের একক। সো এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে 1 কেজি, বাই m1 হচ্ছে 1 গ্রাম,
L2 হচ্ছে 1 মিটার ইন্টু L1 হচ্ছে 1 সেন্টিমিটার তার হোল স্কোয়ার, আর T2 T1 দুজনেই 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড তার টু দি পাওয়ার -2। এই তাহলে এবার এটাকে নিয়ে যদি একটু ক্যালকুলেট করা হয় তাহলে কি আসছে, n ইকুয়াল টু 1 কেজি মানে আমরা জানি 1000 গ্রাম বাই 1 গ্রাম সমান সমান না গুণ 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার তার হোল স্কোয়ার, আর 1 সেকেন্ড 1 সেকেন্ড কেটে যাচ্ছে, কেটে গিয়ে টোটাল 1 হয়ে যাচ্ছে, ওটা আর থাকছে না। মানে গ্রাম গ্রাম কেটে গেল, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল। সো n ইকুয়াল টু 1000 গুণ 100 স্কোয়ার মানে 1-এর পরে 4টে শূন্য, তাহলে n ইকুয়াল টু আসছে 1-এর পরে 7টা শূন্য, তার মানে 10⁻⁷। তাহলে আমরা নিয়েছিলাম 1 জুল সমান সমান n আর্ক, তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে 1 জুল সমান সমান 10⁻⁷ আর্ক। তোমরা একই রকমভাবে দুটো বাড়িতে করবে। এক হচ্ছে বলের সিজিএস ও এসআই একক, নিউটন, এসআই আর সিজিএস একক, এসআই একক হচ্ছে নিউটন আর সিজিএস একক হচ্ছে ডাইন, এই দুটোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করবে একই রকমভাবে। আর 2 নম্বর ঘনত্ব, ঘনত্বের সিজিএস আর এসআই একক, ঘনত্বের এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব আর সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করবে। এই দুটো বাড়িতে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, সো নেক্সট আমরা এই মাত্রা বিশ্লেষণ নীতির একটা ব্যবহার দেখলাম, যে এর সাহায্যে আমরা বিভিন্ন একটা কোনো ভৌত রাশির এককের কোনো একটা ভৌত রাশির একটা একক পদ্ধতি থেকে আরেকটা একক পদ্ধতিতে কনভার্ট করতে পারি। সেকেন্ড আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো সমীকরণের নির্ভুলতা পরীক্ষা। কোনো একটা সমীকরণ তার সেটা কারেক্ট কিনা, মানে একদম ঠিকঠাক কিনা, নির্ভুল কিনা, সেটা আমরা এই মাত্রা বিশ্লেষণ নীতির মাধ্যমে দেখতে পারি। সো আমি একটা সমীকরণ নিয়ে নিচ্ছি, এটা আমরা ক্লাস 9-এও শিখেছি, আবারও 11-এ আমরা পড়বো। s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এই যে সমীকরণটা, এই সমীকরণটা মাত্রাগত দিক থেকে ঠিক কিনা দেখার জন্যে আমাদেরকে কি করতে হবে, এই সমীকরণের পার্ট বাই পার্ট ডাইমেনশন অ্যানালিসিস করতে হবে, মাত্রা বিশ্লেষণ করতে হবে। এই পার্টটা ডাইমেনশন অ্যানালিসিস করব, এই পার্টটা ডাইমেনশন অ্যানালিসিস করব, এই পার্টটা ডাইমেনশন অ্যানালিসিস করব, ঠিক আছে। সো ডাইমেনশন অফ এস, এস এর মাত্রা, এস এর মাত্রা কত, এল, যেহেতু ওটা অতিক্রান্ত দূরত্ব বা সরণ। ইউটি এর মাত্রা, ইউটি এর মাত্রা কত, ইউ এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 আর টি এর মাত্রা ইটসেলফ টি। সো এল টি টু দি পাওয়ার -1 আর টি সূচকের নিয়ম কাটালে টি টু দি পাওয়ার 0, দ্যাট গোজ টু 1, সো এটাও এল। আর হাফ এফ টি স্কোয়ার এর মাত্রা, হাফ তো একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তো ওর তো আর কোনো মাত্রা হয় না। এফ হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 ত্বরণ, আর টি স্কোয়ার হচ্ছে টি স্কোয়ার, সো এটাও দেখা যাচ্ছে এল আসছে। যেহেতু এই তিনটে পার্ট, একটা জিনিস মাথায় রাখবে যে ডাইমেনশন অ্যানালিসিস বা মাত্রা বিশ্লেষণ, বা এটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, সমমাত্রিক নীতি, এটা কিন্তু কখনো বলে না যে কোনো সমীকরণের লেফট হ্যান্ড সাইডের মাত্রা রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমান হবে। এটা সবসময় বলতে চায় যে এটা সবসময় বলে যে একটা কোনো সমীকরণ তার প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা পদ, তার মাত্রা কিন্তু সমান হবে। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারবো সমীকরণটা মাত্রাগত দিক থেকে নির্ভুল, যেহেতু তিনটেই এল বেরিয়েছে। যদি এখানে রাইট হ্যান্ড সাইডটায় ডান দিকটায় 5টা টার্ম থাকতো, তাহলে আমাদেরকে 5টা টার্মের ইন্ডিভিজুয়ালি মাত্রা বের করতে হতো, করে সেম প্রত্যেকটা টার্মের সেম মাত্রা আসছে কিনা আমাদেরকে দেখতে হতো। ওকে, সো এইভাবে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসে বা মাত্রা বিশ্লেষণে বা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, এটাকে বলা হয় সমমাত্রিক নীতি, সেই সমমাত্রিক নীতির সাহায্যে কিন্তু কোনো সমীকরণ সঠিক কিনা সেটাও চেক করতে পারি। সো তোমরা বাড়িতে
এরকম আমি কিছু সমীকরণ দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। এই দুটো সমীকরণ মাত্রাগত দিক থেকে ঠিক কিনা সেটা তোমরা বাড়িতে একটু চেক করবে। ওকে, সো আমি পেজ চেঞ্জ করছি। নেক্সট আমি আর একটা বলবো যে মাত্রা বিশ্লেষণ নীতিকে আমরা আরও একটা কাজে ব্যবহার করতে পারি। সো সেটা কি কাজ? সো পেজটা নিউ পেজ করে নিই। 3 নম্বর যে কাজে আমরা মাত্রা বিশ্লেষণ নীতিকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয়। ওকে, সো আমরা এখানে অনেক রকম কেস এখানে আমরা ধরে নিতে পারি। যে ধর সাপোজ আমি প্রথমে যেটা করব, একটা সরল দোলক যাকে আমরা সিম্পল পেন্ডুলাম বলি, এই সরল দোলকের যে দোলনকাল, সরল দোলক মানে কি, এটা কোনো একটা ফিক্সড একটা বাধা রয়েছে বা একটা ছাদ ধরে নাও, এখান থেকে একটা আংটা দিয়ে তুমি একটা সুতোর সাহায্যে একটা বলকে ঝুলিয়ে দিয়েছো। সো এই বলটা দুলবে, সেই বলটা তো দুলবে, এই বলটা এরকম কোনো একটা কার্ভ ওয়েতে দুলবে, ঠিক আছে। এবার এই বলটার যে দোলনকাল আমরা ক্লাস 9-এর শব্দ চ্যাপ্টারে পড়েছি, মানে ধরো এই এ বিন্দু থেকে ও বিন্দু হয়ে বি বিন্দুতে পৌঁছে আবার বি বিন্দু থেকে ও বিন্দু হয়ে এ বিন্দুতে আসতে এর যে মোট সময়, সেই সময়টাকে আমরা বলি পর্যায়কাল, ঠিক আছে। এই যে পর্যায়কাল, এই পর্যায়কাল জিনিসটা কোন কোন বিষয়ের উপরে কীভাবে নির্ভর করে, আমরা হেডিং করেছি বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো এই পর্যায়কালটা কীভাবে নির্ভর করে সেটা কিন্তু আমরা বের করতে পারি এই ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে। সো আমি ধরে নিচ্ছি বা কেউ এক্সপেরিমেন্ট করে হয়তো পেয়েছে যে এই পর্যায়কালটা 3টে জিনিসের পরে নির্ভর করছে। একটা হচ্ছে এই পিণ্ডের ভর, যে বলটা ঝুলিয়ে দিয়েছি, ওই পিণ্ডের ভর, সেটাকে আমরা এম ধরছি। 2 নম্বর দোলকের দৈর্ঘ্য, সেটাকে আমরা এল ধরছি। আর 3 নম্বর অভিকর্ষজ ত্বরণ, সেটাকে আমরা জি ধরছি। তুমি আরও 2-3টে এক্সট্রা কোয়ান্টিটি নিয়ে নিতে পারো এখানে, ঠিক আছে। কেউ অন্য কিছু একটা বেগ টেক নিতে পারে, যে বলের বেগ, এরকমও নিয়ে নিতে পারে। সো আমি দেখাবো মানে আলটিমেটলি ওই রকম যদি কোনো একটা যেটার পর নির্ভর করবে না, আমরা তো পর্যায়কাল বের করতে চাইছি, পর্যায়কাল বের করতে চাইছি। এই পর্যায়কাল যদি টি হয়, তাহলে আমরা বলছি যে এই 3টে বিষয়ের উপর নির্ভর করবে। সো হতে পারে এই 3টে বিষয়ের, তোমার মনে হতেই পারে যে এই 3টে বিষয়ের উপরে কি শুধু নির্ভর করবে, এছাড়া কি বলটার বেগের উপর নির্ভর করবে না? তুমি চাইলে বলের বেগও এখানে অ্যাসাম করে নিতে পারো, এবং দেখা যাবে যে আমরা ক্যালকুলেশনটা শেষ করার পরে সত্যি যদি নির্ভর না করে তাহলে ওর কোনো পার্ট আমরা পাবো না। আমি দেখাবো সেটা। সো এখন আমরা ধরে নিচ্ছি যে কোনটা কিভাবে সম্পর্কিত। সাপোজ আমি ধরে নিলাম যে টি পর্যায়কাল প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার সাম আলফা, টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার বিটা, টি প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার গামা, ঠিক আছে। এবার যদি কারোর মনে হয় মানে এই আলফা বিটা গামার কিন্তু বিভিন্ন সুইটেবল ভ্যালুর জন্যে সরল সমান সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বা সরল ভেদ বা ব্যস্ত ভেদ বা বর্গের সঙ্গে সরল ভেদ, বর্গের সঙ্গে ব্যস্ত ভেদ সব আসতে পারে। ধরো যদি আমি একটা দিয়ে একটু বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। যদি আমরা আলফার মান 1 নিই, সো টি প্রপোর্শনাল টু এম, তাহলে এখানে কিন্তু বোঝাচ্ছে যে টি মানে পর্যায়কাল ভরের সঙ্গে সরল ভেদে আছে। যদি আমরা -1 নিই, তাহলে টি প্রপোর্শনাল টু এম ইনভার্স, সো আমরা পেয়ে যাচ্ছি টি প্রপোর্শনাল টু 1/m। তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে পর্যায়কাল বলটার যে ভর, সেই ভরের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। যদি আমরা 2 নিই, তাহলে টি প্রপোর্শনাল টু এম স্কোয়ার, তাহলে কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যে ভরের বর্গের সঙ্গে সরল ভেদে আছে।
যদি আমরা -2 নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি -2। সো টি প্রপোর্শনাল টু 1/m²। তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে বলের যে ভর তার বর্গের সঙ্গে ব্যস্ত হয়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন সুইটেবল ভ্যালুর জন্য আমরা এগুলো দেখতে পারি। তাহলে এই যে তিনটে রাশি আমরা পেলাম, এই তিনটে রাশির পরে এবার যদি আমরা যৌগিক ভেদের উপপাদ্যটা খাটাই এই তিনটে রাশির পরে, তাহলে আমরা কি পাবো? টি প্রপোর্শনাল টু m⁴α l⁴β g⁴ এবার এই ভেদ ধ্রুবকটাকে যদি তুলে দিই, এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে আমরা একটা ইকুয়াল টু চিহ্ন নিয়ে আসি, তাহলে এটা কে চলে আসবে? ক্লাস 10-এ তোমরা এটা পড়েছো, m⁴α l⁴β g⁴, এটা চলে আসবে। সো এটাকে আমি একটা নাম দিচ্ছি 1। এখন আমরা এর এর এই যে সমীকরণটা, এই সমীকরণটার বোথ সাইডে আমরা ডাইমেনশন বসিয়ে দেবো। ঠিক আছে, ডাইমেনশন বসিয়ে আমরা এদের মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি। সো টির ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি, কে এর ডাইমেনশন 1, কারণ কে একটা ধ্রুবক, তার কোনো ডাইমেনশন নেই। এম এর ডাইমেনশন হচ্ছে m⁴α, এল এর ডাইমেনশন হচ্ছে l⁴β, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তার ডাইমেনশন হয় l⁻²⁻2⁴Γ। সো এদিকে আমরা যেটা পাচ্ছি, আমি এখানে তো m আর l নেই, সো আমি m⁴0 l⁴0 টি ধরে নিচ্ছি। এদিকে যেটা আসছে m⁴α, l দু জায়গায় আছে, একটা বিটা আর একটা গামা, আর টি দু জায়গায় আছে, না টি এক জায়গায় আছে, -2Γ। সো এটাকে যদি কম্পেয়ার করি, এম এর পাওয়ার, এল এর পাওয়ার এবং টির পাওয়ার যদি কম্পেয়ার করি, তাহলে এম এর পাওয়ার কম্পেয়ার করলে কিন্তু আমরা পাচ্ছি α = 0, এল এর পাওয়ার কম্পেয়ার করলে আমরা পাচ্ছি β + Γ = 0, আর টি এর পাওয়ার কম্পেয়ার করলে আমরা পাচ্ছি -2Γ = 1। সো Γ = -½ সো এই Γ = -½ যদি এই জায়গায় বসিয়ে দেওয়া হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি β = ½ এবং α = 0। তাহলে α 0, β ½ Γ -½ এইটা পেলাম। এই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? t = k m⁴0 l⁻β মানে হচ্ছে ½ আর g⁻⁻²। তাহলে দেখো এখান থেকে ইজিলি কিন্তু m চলে গেল, কারণ m⁴0 1 হয়ে যাবে। সো k l⁻½ g⁻½ এই চলে আসবে। এবার আমি যেটা বলছিলাম যে যদি আমরা ওখানে একটা বেগও ধরে নিতাম, তাহলে কিন্তু সেই বেগের যে ডাইমেনশনটা সেটাও কিন্তু এরকমভাবে এলিমিনেট হয়ে যেত। এখান থেকে বোঝাই যাচ্ছে যে ওই যে দোলকটা, ওই দোলকটার পর্যায়কাল কিন্তু দোলকের যে পিণ্ডের ভর, সেই ভরের ওপর নির্ভর করবে না। যদি নির্ভর করতো তাহলে এখানে এম থাকতো, নির্ভর করছে না, তো এখানে এম নেই। সো আমরা যদি ওখানে বেগ নিতাম, দোলকের ওই পিণ্ডটার বেগ একটা ভি নিয়ে নিতাম, তাহলে ওখানে একটা l⁻t−1 আসতো, তার মাত্রাটা আসতো। সো একই রকমভাবে ক্যালকুলেট হয়ে কিন্তু সেই মাত্রাটাও ক্যান্সেল হয়ে যেত, মানে তারও কিন্তু পাওয়ার থাকতো না। সো আমরা এখান থেকে যেটা পাচ্ছি, একটু বেসিক সূচকের নিয়ম কাটাতে হবে, কে l/g⁻²। সো টি = k √l/g। এবার এখানে যেটা হয়, এই পর্যন্ত আসার পরে মানে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে এই কে এর ভ্যালু বের করেন, এবং কে এর ভ্যালু যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 2π। সো অরিজিনাল সূত্রটা হচ্ছে কে t = 2π √l/g। এটা আমরা সরল দোলগতি চ্যাপ্টারে গিয়ে দেখব এই সূত্রটা 2π, নট 2k, 2π l/g। সো এরকম বিভিন্ন কিন্তু ভৌত রাশির মধ্যে সম্পর্ক আমরা এই মাত্রা বিশ্লেষণ নীতির মাধ্যমে প্রমাণ করতে পারি। এরকম তোমরা একটা বাড়িতে একটা অ্যাজ এ হোমওয়ার্ক করবে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে টান তার, সেই টান তারে যে কম্পাঙ্ক, টান তারের ক্ষেত্রে যে কম্পাঙ্ক সেটা যদি নিউ হয়, সেই নিউটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে টান তারের টেনশন, মানে টান বল, আর একটা হচ্ছে ওই টান তারের একক দৈর্ঘ্যে ভর। এটা কিন্তু একক দৈর্ঘ্যে ভর, আর এটা হচ্ছে টান। এই দুটো জিনিসের উপর নির্ভর করছে। সো তোমরা এখান থেকে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করবে, এটা তোমাদের বাড়িতে অ্যাজ এ হোমওয়ার্ক থাকবে।
যদি কোনো অসুবিধা হয় আমাকে গ্রুপে বলবে, আমি সেটা বলে দেবো। ওকে।